নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, পদত্যাগের নাটক নয় বললেন সালাউদ্দিন আহমেদ। জানাবো বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার পেছনে কি রয়েছে, রয়টার্সের প্রতিবেদন। এদিকে আদালতে বসার জন্য টুল চাইলেন আমু। অন্তর্বর্তী সরকারে বেশিরভাগ বিদেশি নাগরিক বললেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো চাকরিজীবীদের বিক্ষোভ আন্দোলনের চ্যালেঞ্জের মুখে সরকার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, পদত্যাগের নাটক নয় বললেন সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, পদত্যাগ চাইনি, কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। নিরপেক্ষ সরকার, গণতন্ত্র, নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের সবার লক্ষ্য হোক সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। তিনি বলেন, আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। অত্যন্ত সুকৌশলে ঐক্যে ফাটল ধরার চেষ্টা চলছে। আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন ও তাদের লুটপাটের কথা বলতে বসেছি। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছরে যা লুটপাট করেছে তার চেয়ে বেশি সম্পদ লুট করেছে আওয়ামী লীগ। তারা 30 লাখ কোটি টাকা পাচার করেছে, 4 লাখ কোটি টাকা খেলাপি ঋণ, বিদ্যুৎ ও ব্যাংক খাতে লুটপাট চালিয়েছে। ব্যাংক থেকে যত টাকা লুট করেছে তা দিয়ে 36টা পদ্মা সেতু বানানো যেত। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ ও শেখ হাসিনা। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, তারা গণতন্ত্র হত্যাকারী। সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি তারা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছে। আসলে যারা আমাদের অন্তরায় মনে করে তারা এসব বলে। বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার পেছনে কি রয়েছে, রয়টার্সের প্রতিবেদন। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষ এবং নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে রাজনৈতিক দলগুলো বিরোধিতার মুখে পড়েছে। গত বছর ছাত্রদের নেতৃত্বে প্রাণক্ষয়ী বিক্ষোভের মুখে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর জাতীয় ঐক্যের আহ্বান জানানো সত্ত্বেও প্রতিশ্রুত সংস্কারে বিলম্ব, ক্রমবর্ধমান বিক্ষোভ এবং রাজনৈতিক বিভাজনের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরির পিছনে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ এখানে তুলে ধরা হলো। নির্বাচন বিতর্ক, ডিসেম্বরের আগে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তবে এখনো নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট তারিখ জানায়নি অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। গত সপ্তাহে দলটি বলেছে, একটি সুনির্দিষ্ট নির্বাচনী পরিকল্পনা ছাড়া অধ্যাপক ইউনূসের সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত সপ্তাহে এক বক্তব্যে ডিসেম্বরের নির্বাচন হওয়া উচিত বলে উল্লেখ করেন। সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এতে সরকারের উপর চাপ আরো বাড়ে। গত বছরের অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি জোর দিয়ে বলেছে, গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। সংস্কার নিয়ে অচল অবস্থা। হাসিনার বিদায়ের পর অধ্যাপক ইউনূস যে ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সংস্কারের অগ্রগতি ধীর গতিতে চলছে। তার সরকার 6টি সংস্কার কমিশন সুপারিশের বিষয়ে ঐক্যমত্য গঠনের জন্য 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে। ঐক্যমত্য কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের প্রথম দফায় সংলাপে কিছু পরিবর্তন বিষয়ে ব্যাপক সমর্থন পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং বিচার বিভাগের স্বাধীনতা। তবে সাংবিধানিক সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সংক্রান্ত আরও জটিল কিছু প্রস্তাব নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ জুনের প্রথম সপ্তাহে শুরু হবে বলে ঐক্যমত্য কমিশন জানিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল অবস্থা জনগণের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। সম্প্রতি সপ্তাহগুলোতে সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও রাজনৈতিক কর্মীদের রাজপথে ক্রমবর্ধমান বিক্ষোভ রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেছে। এই অস্থিরতা নাগরিকদের উদ্বিগ্ন করে তুলেছে। তারা আশঙ্কা করেছেন, যদি শিগগিরই রাজনৈতিক ঐক্যমত্য না হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের
নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হাসিনা দলের উপর নিষেধাজ্ঞা, চলতি মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সামনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে দলটিকে কার্যত বাইরে রাখা হচ্ছে। কিন্তু এতে পরবর্তী নির্বাচন অংশগ্রহণমূলক করার বিষয়ে উদ্বেগ আরো বেড়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম যুদ্ধের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পদক্ষেপ চেয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর সরকারকে অস্থিতিশীল করতে যে চেষ্টা চালানো হচ্ছে তাতে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আদালতে বসার জন্য টোল চাইলেন আমু। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে একটি হত্যা চেষ্টা মামলায় 14 দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের উপর শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব বুধবার তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। 10 মে আমুকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার এসআই নাজমুল হাসান। আদালত তার উপস্থিতিতে আবেদনের শুনানির দিন বুধবার ধার্য করে। এদিন সকালে আমুকে মুখ্য মহানগর হাকিম আদালতে এনে হাজতখানায় রাখা হয়। এরপর সকাল 10টার দিকে দ্বিতীয় তলায় এজলাসে তোলা হয়। বয়স্ক অসুস্থ হওয়ায় একা চলাচলে অনেকটা অক্ষম আমির হোসেন আমুকে 4-5 জন পুলিশ সদস্য মিলে নিয়ে যান। তবে সিঁড়িতে উঠতে বেগ পান পুলিশ সদস্যরা, উঠতে পারছিলেন না আমু। পরে আরো কয়েকজন পুলিশ সদস্য যোগ হয়ে তাকে এজলাসে নিয়ে যান। এই সময় আমুর হাতে হাত করা, মাথায় হেলমেট ও বুলেট প্রুফ ভেস্ট পরানো ছিল। আসামির কাঠগড়ায় নেওয়ার পর আমু বসার জন্য আদালতের কর্মচারীদের কাছে একটা টোল চান, তবে কেউ কর্ণপাত করেননি। এ সময় 2 হাত দিয়ে কাঠগড়ায় লুখা ধরে দাঁড়িয়ে থাকেন তিনি। তার একটি নখে ব্যান্ডেজ দেখা যায়। কিছুক্ষণ পর আবারও একটা টোল চান সাবেক এই মন্ত্রী। তখন আদালতে একজন একটা টোল দিতে এগিয়ে আসেন, তবে পুলিশ কর্মকর্তারা তাকে থামিয়ে দেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন বলেন, আদালতের অনুমতি নিয়ে টোল দিতে হবে। এরপর আমু তার আইনজীবীর সঙ্গে কথা বলেন। আইনজীবী তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরিবারের পক্ষ থেকে তার কাছে কোরবানির বিষয়ে জানতে চান। তিনি আইনজীবীকে বলেন, পারিবারিকভাবে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। 10টা 17 মিনিটের দিকে আদালতে বিচার কাজ শুরু হয়। আইনজীবী মহসিন রাজা আমুর বসার জন্য একটা টুলের ব্যবস্থা করতে প্রার্থনা জানান। আদালত বসার জন্য টুলের ব্যবস্থা করতে বলেন। শুনানির পরে আদালতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্যকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। নখ কেটে যাওয়ায় বিষয়ে আমির হোসেন আমুর আইনজীবী মহসিন রেজা বলেন, হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে হ্যান্ডকাপের ধারালো অংশের আঘাতে তার নখ কেটে যায়। তিনি টিস্যু দিয়ে রক্ত বন্ধ করে রাখেন। পরে আদালতের অনুমতি নিয়ে তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ বিদেশি নাগরিক বললেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের জনমানুষের আকাঙ্ক্ষিত সরকার ছিল, আস্থার সরকার। এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাইনি। এই সরকারের মধ্যে বেশিরভাগই দেশের নাগরিক নয়। তারা বলেন সংস্কার করে নির্বাচন দেবে, কিন্তু তারা 9 মাসেও সংস্কার করতে পারেননি, 9 বছরেও পারবে না। কঠিন সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত নেবে তা তারা জানেন। মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ করিডোর, দ্বিতীয় ওয়ার্ল্ড স্টারলিংক দিয়ে কি করছেন? আপনারা মনে করেছেন বুঝি না? আমরা বুঝি। দেশের মানুষকে বোকা ভাববেন না। তিনি বলেন, দেশ প্রেমিক মানুষের ভিতরে ভীতির সঞ্চার হয়েছে। আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন। আমরা জানি কোন কাজ শেষ করতে পারবেন না। এই সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পচন ধরেছে। এই সময় কিছু লোক ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজি করছে। এদেরকে প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। চাকরিজীবীদের বিক্ষোভ আন্দোলনে চ্যালেঞ্জের মুখে সরকার। সচিবালয়ের কর্মচারীদের বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি, বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের কলম বিরতি, এভাবে সরকার বিভিন্ন বিভাগ ও সংস্কার কর্মীরা নানাবিধ দাবিতে গত কিছুদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। এগুলোর মধ্যে কোনো কোনো ক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি মেনে অন্তর্বর্তী সরকারকে বিকল্প থেকে সরেও আসতে হয়েছে। যেমন গত 12 মে রাজস্ব নীতি ও প্রশাসন সংস্কার অধ্যাদেশ 2025 জারি করা হয়। পরে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মুখে 25 মে রোববার অর্থ মন্ত্রণালয় ওই অধ্যাদেশে সংশোধনের আশ্বাস দিলে রাজস্ব বোর্ডের কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। খবর বিবিসি বাংলার। একইভাবে গত কয়েকদিন ধরে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেন। পরে বুধবারের সরকারের পক্ষ থেকে আলোচনার সময় ঠিক করা হয়। একদিনের জন্য বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন বিক্ষোভকারীরা। এছাড়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সামরিক বরখাস্ত ও বিভাগীয়
মামলার প্রতিবেদন সিভিল সার্ভিসের 25টি ক্যাডার কর্মকর্তাদের কলম বিরতি কর্মসূচি পালিত হয় মঙ্গলবার। বুধবার সারা দেশে একই সময়ে তাদের কলম বিরতি কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। এমন অবস্থায় বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মতো কর্মসূচির কারণে স্বাভাবিক কার্যক্রম চালানোর ক্ষেত্রেই সরকার চাপের মুখে পড়ছে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। এরকম পরিস্থিতি চলতে থাকলে সামনের দিনগুলোতে রাজনৈতিক ও প্রশাসনিক সংকট আরো ঘনীভূত হওয়ার শঙ্কা দেখছেন তারা। এমন প্রেক্ষাপটে সরকার কতটা সুষ্ঠুভাবে তাদের নিয়মিত কার্যক্রম চালাতে পারবে প্রশ্ন উঠেছে তা নিয়ে। যদিও কর্মচারীদের আন্দোলন বিষয়ে সরকারের অবস্থান জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারা আশা করেছেন প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা প্রজাতন্ত্রের নিয়ম কানুন মেনে চলবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।